সেই যে দীনেশ গুপ্ত ছিলেন, যিনি পাঁঠাবলি রক্ত দেখেই ভয়তে কেঁদে ফেলতেন, তিনি কিন্তু এই ফাঁসি কাটে হাসতে হাসতে হাসি মুখে কিন্তু গলায় ফাঁসির দড়ি তুলে নিয়েছিল। 1930 সালে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই সেলেই কিন্তু উনি বন্দী ছিলেন। তো এই বিল্ডিংয়ের ওপরে উঠলেই দেখতে পাবেন, আর এই দেখুন আরেকজন কয়েদি হচ্ছে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তো অর্থাৎ এদের মধ্যে, এই যে কয়েদিগুলোর মধ্যে যাদের একটু ক্ষমতাশীল ছিল, তাদেরকে যে কিভাবে অন্য কয়েদিরা সেবা করত, বিভিন্ন রকম পিস্তল এবং বন্দুককে রাখা আছে। তো এগুলি কিন্তু সেই আলিপুর ষড়যন্ত্র মামলায় যে ব্যবহার হয়েছিল, যে আগ্নেয় অস্ত্র। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি, পিছনে দেখতেই পাচ্ছেন আলিপুর জেল মিউজিয়াম। তো চলুন ভিতরে যাব, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো, আর এর টিকিট প্রাইস বা কত, আর ঢুকতে কী কী রেস্ট্রিকশান আছে, কী কী নিয়ম আছে, এবং ভিতরে গিয়ে কী কী দেখবেন সম্পূর্ণ দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো সামনেই দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের প্রবেশদ্বার। এটাই হচ্ছে মেন গেট। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন একটি কফি হাউস করে রাখা হয়েছে। আর আগে টিকিট কাউন্টার ছিল বাইরে, কিন্তু বর্তমানে টিকিট কাউন্টার এই গেট দিয়ে ঢুকেই বাঁদিকে করে রাখা আছে। তো এই হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করছে এখন আমি। আর মেন গেট থেকে প্রবেশ করে এরকম বাঁদিকে দেখতে পাবেন এটি হচ্ছে এখন নবনির্মিত টিকিট কাউন্টার। তো এখান থেকেই আপনাদেরকে টিকিট কাটতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি দুটো টিকিট কেটে নিয়েছি 60 টাকা মূল্য দিয়ে, অর্থাৎ এখানকার টিকিট মূল্য কিন্তু 60 টাকা। তো ঢোকার সময় এখানেই আপনাদেরকে চেক করে প্রবেশ করতে হবে। তো ভিতরে প্রবেশ করে এরকম একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই মিউজিয়ামে কিন্তু প্রবেশ করতে গেলে আপনাদেরকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো রকম ধূমপান নিষিদ্ধ, অর্থাৎ কেউ এখানে এসে ধূমপান করবেন না। এবং আর এই মিউজিয়াম কিন্তু সকালবেলা 11:30টায় ওপেন করা হয় এবং বিকেলবেলা 5:30টায় ক্লোজ করা হয়। তো আপনারা এর মধ্যেই আসবেন, এসে এই মিউজিয়ামটিকে দেখবেন। তো এটিই কিন্তু ছিল আগেকার সেই জেল, আলিপুর যে সেন্ট্রাল জেল বলে সেই জেলটাকে এখন কনভার্ট করে এই মিউজিয়াম তৈরি করা হয়েছে। এখন কিন্তু বর্তমান জেল ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুরে। তো এই ভিতরে ঢুকেই কিন্তু এখানে সামনে দেখতে পারবেন একটি বোর্ড করা আছে, এবং এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে কোন সেল বা কোন জায়গা কোন দিকে যেতে হবে। তো প্রথমে বাঁ দিকে গেলে আপনারা দেখতে পাবেন ফাঁসির মঞ্চ, বাকি সব কিন্তু সামনে। তো চলুন আগে বাঁ দিকেরটা ফাঁসির মঞ্চটা দেখি, এবং তারপর বাকিটা আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আলিপুর মিউজিয়ামের একটি মানচিত্র করে রাখা হয়েছে। এই মানচিত্রটি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কোন কক্ষ কোন দিকে, এবং কোন দিক দিয়ে গেলে আপনারা কোন কোন জিনিসগুলো আগে দেখতে পাবেন। তো চলুন আগেই যাই এখন ফাঁসি মঞ্চের দিকে। তো এর আগে কিন্তু আমি এই জেলে কখনোই প্রবেশ করিনি, বা এই মিউজিয়ামে কখনো প্রবেশ করিনি। সত্যি গা শিউরে ওঠার মতো জায়গা। তো এই দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চ, এটি হচ্ছে ফাঁসির মঞ্চে যাওয়ার মূল গেট। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল ফাঁসির মঞ্চ। তো এখান থেকেই কিন্তু ফাঁসি দেওয়া হতো, এবং দেখতেই পাচ্ছেন দুটো দড়ি কিন্তু ঝোলানো আছে, অর্থাৎ এইখানে কিন্তু একসাথে দুজনকেই ফাঁসি দেওয়া যেত। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি গান চালানো হয়েছে। তো সত্যিই এই গান শুনে এবং এই জায়গাতে এসে গা শিউরে ওঠাও একটা অনুভূতি জাগছে। তো এখান থেকে কিন্তু ফাঁসি দিয়ে, আর এই যে নিচে যে কাঁচের যে দরজাটা দেখতে পাচ্ছেন, মূলত এই জায়গা থেকেই কিন্তু সেই মৃতদেহ অর্থাৎ ডেড বডিকে বার করা হতো। আর এই হচ্ছে ফাঁসির মঞ্চ। আর দূরে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা আছে, আর এই যে ছোট ছোট জানলাগুলো আছে না, এই জানলাগুলো থেকে তো এখানকার যে কয়েদিগুলো ছিল তাদের কিন্তু এই যখন ফাঁসি দেওয়া হতো এই মঞ্চে, তারা কিন্তু সরাসরি এখান থেকে তাদেরকে জোরপূর্বক দেখানো হতো এই ফাঁসির দৃশ্যটাকে, কারণ এই ফাঁসি দেখে যাতে ওরা পরবর্তীতে আর কোনো অন্যায় করতে সাহস না পেত। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই যে জেলে, আলিপুর জেলে শহীদদের তালিকা, অর্থাৎ কাদের কাদের এখানে শহীদ দেওয়া হয়েছিল, কাদের কাদের এখানে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেকের তালিকা দেওয়া আছে, নামের তালিকা, এবং কত সালে কত তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল তারও নির্দিষ্টভাবে ডেট উল্লেখ করা আছে। সেই যে দীনেশ গুপ্ত ছিলেন, যিনি পাঁঠাবলি রক্ত দেখেই ভয়তে কেঁদে ফেলতেন,
তিনি কিন্তু এই ফাঁসি কাটে হাসতে হাসতে হাসি মুখে কিন্তু গলায় ফাঁসির দড়ি তুলে নিয়েছিল। আর এখানে ফাঁসি দেওয়ার পরে এই জায়গা থেকে ডেড বডি তুলেই কিন্তু এই জায়গাতে নিয়ে আসা হতো তাকে পোস্টমর্টম করার জন্য। অর্থাৎ তিনি যে মৃত্যুবরণ করেছে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এখানে আনা হতো। তো এখান থেকে যতক্ষণ নিশ্চিত হতো সেই ব্যক্তি মারা গেছে, তারপরই কিন্তু এই ডেড বডিকে এখান থেকে নিয়ে যাওয়া হতো। তো এখন আমি প্রবেশ করছি এই নির্জন কক্ষে। তো সামনেই দেখতে পাচ্ছেন একটি সেই সময়কার ইংরেজদের যে শাসন করতো হাতে চাবুক দিয়ে, তাতে একটি স্তম্ভ এখানে করে রাখা হয়েছে। তো এখানে সম্পূর্ণভাবে লেখা আছে হাত দেওয়া নিষেধ। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আসবেন, দেখবেন, কিন্তু কোনো জিনিসে হাত দেবেন না। তো এখানে একটি ফাঁসি দড়ির স্ট্যাচু করে রাখা হয়েছে। এইগুলো কিন্তু সবই আর্টিফিশিয়ালভাবে বানানো। আর সামনে এই যে কক্ষগুলি আপনারা দেখছেন, এইগুলি কিন্তু সেই কক্ষ যাদেরকে ফাঁসি দেওয়া হতো তার ঠিক 2-3 ঘন্টা তারও কিছু বেশি সময় আগে তাদেরকে এই কক্ষে আনা হতো এবং তাদেরকে চেষ্টা করা হতো তাদের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। তারা কি খেতে চায় এবং তাদের কি শেষ ইচ্ছা আছে সব কিছুই পূরণ করার চেষ্টা করা হতো এবং এই কক্ষে রেখেই তাদেরকে এই সব কিছু করা হতো। আর এই যে সামনে কক্ষটি দেখতে পাচ্ছেন, এই কক্ষেই কিন্তু দীনেশ গুপ্তাকে এনে রাখা হয়েছিল। অর্থাৎ 1911 সাল থেকে 1931 সাল পর্যন্ত দীনেশ গুপ্তা কিন্তু এই কক্ষেই ছিল। আর এখানে এনার একটি স্ট্যাচু করে রাখা হয়েছে। ফাঁসির মঞ্চের সামনেই কিন্তু আছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তর ভিতরে যে কক্ষগুলি আছে এই কক্ষগুলিতেই কিন্তু এনাদেরকেই বন্দি করে রাখা হয়েছিল। তো চলুন এবার ভিতরে প্রবেশ করি। তো এই হচ্ছে টোটাল কক্ষটি। নিচে 4টি ঘর আছে এবং উপরতলায় 4টি ঘর আছে। তো চলুন ভিতরে যাই এবং সব কিছু আপনাদেরকে দেখাই। তো নিচের তলার সেলগুলো কিন্তু ঠিক এরকমই, একটি এরকম লোহার খাঁচা দিয়ে গেট করা আছে এবং এই গেটের কিন্তু লক এই এখানে। তো এখান থেকে গেটের এই যে লকটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু এই গেটকে লক করা হতো। অর্থাৎ কোনোভাবে কোনো উপায়ই ছিল না যে ভিতর থেকে কয়েদিরা বাইরের এই দরজা খুলতে পারবে। তো পিছনেই যে কক্ষটি দেখতে পাচ্ছেন সেই হচ্ছে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র রায়কে কিন্তু এই কক্ষে অর্থাৎ এই সেলেই কিন্তু বন্দি রেখে দিয়েছিলেন। তো সামনেই দেখতে পাচ্ছেন বিধানচন্দ্র রায়ের কিন্তু একটি মূর্তিও করে রাখা হয়েছে। আর এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে বিধানচন্দ্র রায় সেল। এবং এই বিধানচন্দ্র রায়ের জীবনী নিয়ে এখানে কিছু লেখা আছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো চলুন এবার এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক, উপরের সেলগুলো আপনাদেরকে দেখাই। তো উপরের সেলগুলো কিন্তু দেখতে ঠিক এরকমই। এই সামনে যে সেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল। তো এখানেও নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি করে রাখা হয়েছে। তো পিছনে দেখতে পাচ্ছেন এই সেলেই কিন্তু 1930 সালে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই সেলেই কিন্তু উনি বন্দী ছিলেন। এটি দেখছেন চিত্তরঞ্জন দাসের সেল। অর্থাৎ 1922 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 9ই আগস্ট পর্যন্ত এই কারাগারে উনি বন্দী ছিলেন। এর সামনেই কিন্তু চিত্তরঞ্জন দাসের একটি সুন্দর মূর্তি রাখা আছে। আর সামনের এই সেলটি হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল। এই সেলেই কিন্তু উনি বন্দী ছিলেন। আর এই হচ্ছে এনার মূর্তি।
দেখলে মনে হচ্ছে পুরো জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। তো সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেহেরু সেল, অর্থাৎ নেহেরু কক্ষ। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জওহরলাল নেহেরুর কক্ষ, অর্থাৎ উনি এই সেলেই কিন্তু বন্দী ছিলেন। তো এই জওহরলাল নেহেরুর সামনেই দেখতে পাচ্ছেন একটি ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু করে রাখা আছে, অর্থাৎ এই মূর্তিটি রাখা আছে এখানেই। ইন্দিরা গান্ধী কিন্তু এখানে প্রতি 15 দিন পর পর আসতো তার বাবার সাথে দেখা করতে, আর এখানে বসেই কিন্তু তিনি অপেক্ষা করতেন। আর সামনে এটি দেখতে পাচ্ছেন হচ্ছে সেই লাইব্রেরির পুরানো গুদাম ঘর। তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ফটো ফ্রেমের মাধ্যমে হাতের যে কারুকার্য, অর্থাৎ হস্তশিল্পী, যে চিত্রকলার যে শিল্পী থাকে তার কিন্তু একটি মাধুর্য তুলে ধরা হয়েছে এই কক্ষের মাধ্যমে। তো এই কক্ষে দেখানোর মতো আর কিছুই নেই, চারিদিকে এরকম কিছু ফটো ফ্রেম আছে। তো আপনারা আসবেন, ঘুরে একবার দেখে নেবেন, অনেক কিছু বুঝতে পারবেন এই ফটো ফ্রেমের মাধ্যমে। আর এই মিউজিয়ামের এই রাস্তার পাশেই কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো বসার জায়গা রাখা আছে। আপনাদের এই ঘুরে ঘুরে যদি কোনো কষ্ট হয় বা সাথে যদি বৃদ্ধ কোনো লোক থাকে তাদেরকে নিয়ে অবশ্যই রেস্ট নিতে পারেন। তো চলুন আগিয়ে যাই, পরবর্তী আরও কী কী কক্ষ আছে, কী কী দেখানোর আছে সব কিছু দেখাবো। তো সামনে দেখছেন এরকম কিছু সেল আছে, সবগুলোই কিন্তু একই স্ট্রাকচারে বানানো। আমি একটু কাছে থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই যে সেলটি আছে এবং এই সেলটি আছে এবং ওদিকে যে আরও সেলগুলি আছে সবগুলো কিন্তু একই স্ট্রাকচারে বানানো, একই সময়ে একই স্ট্রাকচারেই কিন্তু এগুলি বানানো হয়েছে। আর এখন ঢুকছি আমি, এটা হচ্ছে জেনারেল সেল, অর্থাৎ এই সেলেই কিন্তু কোনো কয়েদিদেরকে সাজা দেওয়ার আগে সর্বপ্রথম এই জেনারেল সেলেই রাখা হতো। তো এই সেলের ভিতরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একই রকম দেখতে এবং একই রকম ডিজাইনের, একই রকম স্ট্রাকচার দিয়ে বানানো হয়েছে। তো চলুন একটা ভিতরে গিয়ে দেখাই। এই হচ্ছে লোহার গেট এবং এখান থেকেই কিন্তু লক করার সিস্টেম। এই গেটকে এখান থেকেই কিন্তু লক করা যেত। এই যেগুলি দেখছেন সবগুলো কিন্তুই একই রকম দেখতে আর একই স্ট্রাকচারেই বানানো। তো চলুন আর দেরি করছি না, এখানে বাইরের যে পাঁচিলটি আছে সেটির উচ্চতা কিন্তু 21 ফুট। আর এই পিছনে দেখছেন এটি হচ্ছে এখানকার হচ্ছে ওয়াচ টাওয়ার, অর্থাৎ সেই সময় কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল না। এখন যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব কিছু নজরদারি করা হয়, সেই সময়কালে কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর করা সম্ভব হতো না, বা সেই সময় অত টেকনোলজির উন্নতি হয়নি। তাই কিন্তু এই মাঝ মধ্যখানেই যে ওয়াচ টাওয়ারটি করে রাখা হয়েছে, এই ওয়াচ টাওয়ার থেকেই কিন্তু সমস্ত জেলটাকে নজরদারি করা হতো। তো এটি কিন্তু অবস্থিত এই জেলের মিডিল অবস্থায়। তো চলুন এর ভিতরে যাওয়া যাক। তো উপরে দেখতেই পাচ্ছেন, উপরে আছে হচ্ছে দীপান্তরের বন্দি জীবনী। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। তো চলুন এখন উপরে উঠছি আমি। এই হচ্ছে কক্ষের ভিতরটা, ঠিক এরকমই দেখতে, অর্থাৎ এখানে যে বন্দি জীবনী কেমন হতো, এখানে দেখছেন যে লোহার কারাগারে কেমনভাবে কয়েদিরা হাত ধরে দাঁড়াতো, সেই দৃশ্যটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এর মাধ্যমে। আর পাশেই দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আর একটি কয়েদি, যাকে দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হচ্ছে।
আর এই যে ড্রেসটি দেখতে পাচ্ছেন না, এটি হচ্ছে কিন্তু অরিজিনাল সেই সময়কালের অরিজিনাল ড্রেস। অর্থাৎ এই ড্রেসগুলি কিন্তু তখনকার কারাগারে বন্দি থাকা কয়েদিরা পরতো। তো সামনে দেখুন হাতে শিকল দিয়ে এবং পায়ে শিকল দিয়ে কিভাবে বন্দীদেরকে রাখা হতো বন্দি করে। আর এই ওয়াচটারের নিচেই কিন্তু ঠিক এরকম একটি স্ট্যাচু করে রাখা হয়েছে, যেখানে সেই ইংরেজরা একটি কারাগারে বন্দি থাকা অপরাধীকে চাবুক দিয়ে আঘাত করছে। দেখি এর ভিতরে কি আছে, চলুন দেখাই। তো এখানেই দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি এই যে আলিপুর জেলের যে একটা মডেল, সেই মডেলকেই কিন্তু এখানে রাখা হয়েছে। এই মডেলটি আপনি দেখলে আলিপুর জেলের যে সম্পূর্ণ স্ট্রাকচারটা ঠিক কেমন ছিল বা কেমন এখনও পর্যন্ত কেমন আছে তার একটি নিদর্শন এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন। আর এই মিডিলে দেখছেন এটি হচ্ছে কিন্তু সেই ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের ভিতরেই কিন্তু এটা রাখা হয়েছে। আর এই হচ্ছে এর প্রবেশদ্বার। আর সামনে এটা দেখছেন এটি হচ্ছে কিন্তু সেই মানিকতলায় যে বোমা হামলা হয়েছিল সেই বোমার অনুসরণেই কিন্তু এটিকে বানানো হয়েছে। বোমাটা কি ঠিক ছিল এরকমই দেখতে। প্রবেশ করছি ঐতিহাসিক কারাকক্ষের ভিতরে। তো সামনে যেটি দেখতে পাচ্ছেন এই কক্ষটিই কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম মডিফাইড করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি এখন সামনে একদমই। তো এই দেয়ালগুলো দেখুন কত পুরনো দেয়াল, কোনো রকম রং করা হয়নি। এটাই কিন্তু সেই প্রাচীন ঐতিহাসিক বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের উপরে উঠলেই দেখতে পাবেন এরকম স্ট্যাচু করে রাখা হয়েছে, অর্থাৎ একজন কয়েদি আরেকজন কয়েদিকেই কিন্তু চুল কেটে দিচ্ছে। আর এই দেখুন আরেকজন কয়েদি হচ্ছে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এখানে দেখানো হয়েছে সেই যে ইংরেজরা কীভাবে শাসন করত, কীভাবে চাবুক পিটিয়ে শাসন করত তার একটি নিদর্শনকে তুলে ধরা হয়েছে। তো চলুন এর ভিতরে যাওয়া যাক এই কক্ষের। তো ভিতরে গেলে আরও অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন একটি কয়েদি ঝাড়ু দিচ্ছে। এখানে দেখুন কিছু কয়েদি চান করছে এবং একজন কয়েদি তার জামা কাপড় পরিষ্কার করছে। আর এখানে দেখানো হয়েছে যে সেই ফাঁকা সময়ে কয়েদিরা কিভাবে নিজেদের সময় পাস করত এবং নিজেদের মধ্যে যে গল্প করত তার একটি দৃশ্যকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে দেখুন একজন বসে আছে, এখানে আরও একজন বসে আছে। আর সব জায়গায় কিন্তু একটা করে গুরু থাকতো, অর্থাৎ এদের মধ্যে এই যে কয়েদিগুলোর মধ্যে যাদের একটু ক্ষমতাশীল ছিল তাদেরকে যে কিভাবে অন্য কয়েদিরা সেবা করত, তার গা হাত পা টিপে দিত, তার একটি নিদর্শন তুলে ধরা হয়েছে। কিভাবে রান্না করতো এরা সেটিও তুলে ধরা হয়েছে। এই কক্ষের ভিতরে কিন্তু একটু অন্ধকার, আর এত সুন্দরভাবে সমস্ত জিনিসটাকে তুলে ধরা হয়েছে, সত্যি বলছি বন্ধুরা গা শিউরে উঠবে এই কক্ষের মধ্যে আপনারা যদি প্রবেশ করেন।
তো এই সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে কিন্তু হসপিটাল বিল্ডিং। সেই সময়কার কয়েদিদেরকে কিন্তু অসুস্থ হয়ে গেলে এই বিল্ডিংয়ের এই হসপিটালেই কিন্তু চিকিৎসা করা হতো। এখন এটিকে আর্ট গ্যালারি করে রাখা হয়েছে। আর এর সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি স্ট্যাচু করে রাখা হয়েছে। সে যে বীর সৈনিকদের যে বিপ্লবী ছিল, সেই যে স্বাধীনতা সংগ্রামীদের যে বিপ্লব ছিল, সেই বিপ্লবকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো চলুন এই হসপিটাল বিল্ডিংয়ের ভিতরে যাই এবং এখন বর্তমানে কি আছে প্রদর্শনী এর মধ্যে সব কিছুই তুলে ধরবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো এই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেই কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি একটি বন্দুক রাখা আছে, অর্থাৎ পিস্তল রাখা আছে। এই পিস্তল কিন্তু সেই যে দীনেশ গুপ্ত যে পিস্তল ব্যবহার করা হয়েছিল তার অনুপ্রেরণায়, তার অনুসরণেই কিন্তু এই পিস্তলটিকে বানানো হয়েছে। ঠিক এরকমই পিস্তল দীনেশ গুপ্ত ব্যবহার করেছিল। তো চলুন এখন আমরা যাচ্ছি উপরে। তো এই বিল্ডিংকে মূলত আর্ট গ্যালারি করে রাখা হয়েছে। বিভিন্ন রকম স্ট্যাচু এবং বিভিন্ন রকম আর্টের মাধ্যমে সেই সময়কার যে বৈচিত্র্য ছিল সেটিকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্দুক রাখা আছে, বোমা রাখা আছে এবং সেই যে শিকল দিয়ে হাতে হাতকড়ি দিত, সেই শিকল কিন্তু এখানে রাখা আছে। তো এই হসপিটাল বিল্ডিংয়ের ভিতরে আসলে কিন্তু প্রচুর কক্ষে এরকম আর্টের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো এই হসপিটাল বিল্ডিংয়ের পাশেই কিন্তু যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটাই কিন্তু সাউন্ড অ্যান্ড লাইটিং শো হয়। তো সন্ধ্যা 6টা থেকে এবং 7টা থেকে দুটি স্লটে এই শো দেখানো হয়। এই শো দেখার জন্য কিন্তু 100 টাকা করে টিকিট অতিরিক্ত কাটতে হয়। আপনারা যারা এই লাইটিং শো দেখতে ইচ্ছুক তারা কিন্তু অতিরিক্ত 100 টাকা দিয়ে টিকিট কাটবেন। তো এই সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে কাজী নজরুল কক্ষ, অর্থাৎ এই যে কাজী নজরুল ইসলামের যে সেলে বন্দি ছিল সেই সেলে আমি এখন প্রবেশ করছি। তো সেলটি ছিল ঠিক এরকমই দেখতে। তো চলুন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন নজরুল কক্ষ, নজরুল সেল, ওয়ার্ড নম্বর 9। আর এই হচ্ছে এর গেট। তো ভিতরে প্রবেশ করেই কিন্তু এই সাইটে দেখতে পাবেন কাজী নজরুল ইসলামের বিভিন্ন রকম যে পুস্তক আছে সেগুলি এবং বিভিন্ন রকম দেখতে পাবেন ছবি আছে এবং সর্বোপরি এই মাঝখানেই রাখা আছে কিন্তু কাজী নজরুল ইসলামের একটি সুন্দর স্ট্যাচু। তো এখন আমি প্রবেশ করছি 4 নম্বর সেলে, অর্থাৎ পুলিশ মিউজিয়ামে। তো চলুন ভিতরে যাই, গিয়ে দেখি এই পুলিশ মিউজিয়ামে কি রাখা আছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, বলেছিলাম না সব একই রকমের স্ট্রাকচারে বানানো। এই পুলিশ কক্ষ কিন্তু সংরক্ষণ করে রাখা আছে সেই তখনকার সময় যে পিতলের যে বোমা এবং সেই যে বই, এবং এখানে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লোহার বোমা। এখানেও বিভিন্ন রকম বোমার সংরক্ষণ করে রাখা হয়েছে, এগুলো কিন্তু সবই অরিজিনাল। এবং এখানে দেখছেন বিভিন্ন রকম পিস্তল এবং বন্দুককে রাখা আছে। তো এগুলি কিন্তু সেই আলিপুর ষড়যন্ত্র মামলায় যে ব্যবহার হয়েছিল যে আগ্নেয় অস্ত্রগুলো, সেগুলিই কিন্তু দেখালাম। তো এখন আমি দেখাবো ঢাকা ষড়যন্ত্র মামলায় যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি।
এখানেও দেখতে পাচ্ছেন সেই একই মতো বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র আছে, বিভিন্ন রকম পিস্তল, বন্দুক রাখা আছে। এবং এখানে একটি দেখতে পাচ্ছেন বোমার খোলও রাখা হয়েছে। এখন প্রবেশ করব ধুলদিয়া ডাকাতি মামলায় যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল। তো এই পুলিশ মিউজিয়ামের ভিতরে ঢুকলে এই সমস্ত কক্ষে আপনারা দেখতে পাবেন কোন কোন সময়ের যুদ্ধে কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এবং এর প্রতিটি ঘরে এই যে দেখতে পাচ্ছেন, প্রতিটি ঘরেই কিন্তু এখানে অনেকগুলি ঘর রাখা আছে। সেই ঘরগুলিতে কিন্তু প্রতিটা ঘরেই কিন্তু একটা একটা করে এরকম এক একটা হামলার বা এক একটা যুদ্ধের সরঞ্জাম সেখানে রাখা আছে। তো এখন আমার সন্ধে হয়ে গেছে রীতিমতো, আলো কমে আসছে, তো আরও অনেক কিছু দেখানোর আছে, তাই আমি আর বেশি দেরি করছি না। তো এখন চলুন আগেই যাই, অন্য কিছু দেখাই। তো এই দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি তাঁত কলের সামনে। তো এই হচ্ছে এই ঘরের ঢোকার রাস্তা। তো এই ঘরে ঢুকলে আমরা মূলত যেটা দেখতে পাবো, সেই সময়কার কয়েদিদের কিভাবে তাঁত কাজ করানো হতো। এই যে তাঁত কলের যে মেশিনগুলি রাখা আছে, এগুলি দিয়ে কিন্তু সেই তখনকার তাঁত বোনাতো, সেই সব কয়েদিদেরকে দিয়ে তাঁত বোনাতো। এখানে দেখুন একটি কয়েদি যে তাঁত বুনছে, তারই একটি স্ট্রাকচার এখানে করে রাখা আছে। এই যে তাঁত বোনার জন্য যে সরঞ্জামগুলি লাগতো না, যেভাবে সুতো বার করতো বা সুতো তৈরি করতো, সেগুলিই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানেকার কয়েদিদের কিন্তু শুধুমাত্র শাস্তি দেওয়া হতো না, তার সাথে সাথে তাদের কিন্তু যারা যে কাজে পারদর্শী ছিল তাদেরকে দিয়ে সেই সমস্ত কাজ করানো হতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।